আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লালপুর বারদম উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক, লালপুর বারদম উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা সকলে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে এবং সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। এসব কিছু ছবি দেখি। আমরা একটি ছবি দেখতেছি যেখানে কয়েকটি বই আছে। এখানে লেখা আছে চর্যাপদ, এখানে লেখা আছে কবিতা, এই চিত্রে লেখা আছে হাসির নাটক, শেষের কবিতা, বাংলা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো সবকিছুকে মিলিয়ে একত্রে বলা হয় সাহিত্য। সবগুলোকে মিলিয়ে একত্রে বলা হয় সাহিত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু আন্দাজ করতে পারছি যে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকে আমাদের পাঠের বিষয় সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ, মাহমুদ না, হায়াত মাহমুদ, ময়াকার ময়ূরসুদ মাহমুদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো। হায়াত মাহমুদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিব। হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন 1939 সালের 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে। 1939 সালের 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে। শিক্ষা ও পেশা: কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। অর্থাৎ তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করেন। এরপরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে তিনি অবসরে জীবনযাপন করতেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ: তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ: স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, বাঙালি বলিয়া লজ্জা নেই, কিশোর বাংলা অভিধান। পুরস্কার: বাংলা একাডেমি পুরস্কারে তিনি ভূষিত হন। হায়াত মাহমুদ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্য কি সেটা আমরা জানবো। সাহিত্য কি সেটা আমরা আগে জানবো। সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারের সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। মোট কথায় আমরা বলতে পারি, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাহিত্যটা কি আমরা জানলাম। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। সাহিত্যের সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। এখন আমরা এই সাহিত্যের রূপ ও রীতি এই শব্দগুলোর অর্থ জানবো। সাহিত্যের রূপ বলতে সাহিত্যের শাখা প্রশাখা বোঝায়। সাহিত্যের রূপ বলতে সাহিত্যের শাখা প্রশাখাকে বোঝায়। সাহিত্যের রীতি বলতে গঠন কৌশল বোঝায়। অর্থাৎ সাহিত্যের রূপ ও রীতি বলতে সাহিত্যের শাখা প্রশাখার গঠন কৌশল। সাহিত্যের শাখা প্রশাখার গঠন কৌশল। আমরা এখন দেখব সাহিত্যের শাখা প্রশাখাগুলো। কি কি শাখা প্রশাখা নিয়ে সাহিত্য, অর্থাৎ সাহিত্যের মধ্যে কোন কোন শাখা প্রশাখা আছে। সাহিত্য সাহিত্য প্রথমত দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে পদ্য সাহিত্য আর একটা হচ্ছে গদ্য সাহিত্য। একটা হচ্ছে পদ্য সাহিত্য আর একটা হচ্ছে গদ্য সাহিত্য। পদ্য সাহিত্যকে আবার আহ তিনটা ভাগে ভাগ করা হয়েছে: মহাকাব্য, গীতিকাব্য, নাটক। মহাকাব্য, গীতিকাব্য, নাটক।
আর পদ্য সাহিত্যের ৩টা ভাগ: ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। তাহলে আমরা দেখলাম সাহিত্য প্রথমত ২টা ভাগে ভাগ: পদ্য সাহিত্য, গদ্য সাহিত্য। পদ্য সাহিত্যের আবার ৩টা ভাগ: মহাকাব্য, গীতিকাব্য, নাটক। আর গদ্য সাহিত্যেরও ৩টি ভাগ: ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস। এরপরে নাটককে দেখব। নাটকের আবার ৩টা ভাগ: ট্রাজেডি নাটক, কমেডি নাটক আর প্রহসন। ট্রাজেডি, কমেডি, প্রহসন। প্রবন্ধ। প্রবন্ধ আবার ২ প্রকার: মন্ময়, তন্ময়। মন্ময় আর তন্ময়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা সাহিত্যের শাখা প্রশাখা, এই শাখা প্রশাখার গঠন কৌশলগুলো আমরা এক এক করে আলোচনা করব। তা তোমরা অবশ্যই খাতার মধ্যে এগুলো লিখে নিবা। প্রথমত পদ্য সাহিত্য, তারপরে গদ্য সাহিত্য, এবং পদ্য সাহিত্যকে আবার ৩টা ভাগে ভাগ করা আছে। গদ্য সাহিত্যকে ৩টা ভাগে ভাগ করা আছে। পদ্য সাহিত্যের মধ্যে নাটক আছে, নাটকের আবার ৩টা অংশ আছে: ট্রাজেডি, কমেডি, প্রহসন। আবার প্রবন্ধের ২টা অংশ আছে: মন্ময় প্রবন্ধ আর তন্ময় প্রবন্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে এগুলো একটু শাখা প্রশাখার যে গঠন কৌশল আছে এগুলো জানবো। কবিতা, প্রথমেতে আমরা কবিতা জানবো। কবিতা কাকে বলে? ছন্দোবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কবিতা বলে। ছন্দোবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে কবিতা বলে। কবিতার রূপভেদ ২টি। কবিতার রূপভেদ ২টি। এক হচ্ছে মহাকাব্য, গীতিকাব্য। মহাকাব্য আর গীতিকাব্য। মহাকাব্য থাকে যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত। কোনো দেশ জাতির যুদ্ধ বিগ্রহ নিয়ে কাহিনী নিয়ে রচিত। আর গীতিকাব্য হচ্ছে সংক্ষিপ্ত আকারে কবিতা। গীতিকাব্য হচ্ছে সংক্ষিপ্ত আকারে কবিতা। তাহলে মহাকাব্যটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের কাহিনী, আর গীতিকাব্য হচ্ছে সংক্ষিপ্ত আকারের কবিতা। মহাকাব্যটা কি? বাংলা সাহিত্যের বিভিন্ন যে মহাকাব্য আছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এছাড়াও আছে বাল্মীকির রামায়ণ। এরপর আছে ব্যাসদেবের মহাভারত। অর্থাৎ এগুলো একটা মহাকাব্য। মেঘনাদ বধ কাব্য, মহাভারত, রামায়ণ। গীতিকাব্য, আহ চর্যাপদ। চর্যাপদটা একটা হচ্ছে গীতিকাব্য। গীতিকাব্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। অর্থাৎ বাংলার প্রাচীন সাহিত্যের যে আদি নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ। আর পল্লীকবি জসীমউদ্দীনের যে গীতিকাব্য আছে তার মধ্যে আছে নকশিকাঁথার মাঠ, সুজন বাঁধিয়ার ঘাট ইত্যাদি। নকশিকাঁথার মাঠ, সুজন বাঁধিয়ার ঘাট। তাহলে আমরা দেখলাম মহাকাব্য ও গীতিকাব্য, উল্লেখযোগ্য যে বাংলা সাহিত্যের মহাকাব্য ও গীতিকাব্যগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব নাটক। নাটক হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। সাহিত্যের সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে নাটক। নাটক সাহিত্যকে কাব্য সাহিত্য হিসাবে গণ্য করা হয়। এই নাটক সাহিত্যকে কাব্য সাহিত্য হিসাবে গণ্য করা হয়। কাব্য সাহিত্য ২ প্রকার: দৃশ্যকাব্য, শ্রুতিকাব্য। এক হচ্ছে দৃশ্যকাব্য, ২ হচ্ছে শ্রুতিকাব্য। অর্থাৎ নাটককে কাব্য সাহিত্য হিসেবে বিবেচনা করা হয়। আর এই কাব্য সাহিত্য ২ প্রকার: একটা হচ্ছে দৃশ্যকাব্য, একটা শ্রুতিকাব্য। নাটক দৃশ্যকাব্য হিসাবে গণ্য। তাহলে নাটক হচ্ছে দৃশ্যকাব্য, অর্থাৎ যেটা দেখা যায় মঞ্চের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই। নাটক হচ্ছে দৃশ্যকাব্য হিসেবে গণ্য। নাটক ৫ অঙ্কে বিভক্ত। আমরা যে নাটকগুলো দেখি বা যে নাটকগুলো আমরা পড়ছি সে নাটকগুলো হচ্ছে ৫টা অঙ্কে বিভক্ত। একটা হচ্ছে আরম্ভ, প্রবাহ, ৩ নম্বরে উৎকর্ষ, ৪ নম্বরে গ্রন্থিমোচন, ৫ নম্বরে উপসংহার। তাহলে আমরা যদি প্রশ্ন আসে এভাবে যে নাটকের অঙ্ক কয়টি বা নাটকের অঙ্ক কয় ভাগে বিভক্ত, তো আমরা বলবো নাটকের অঙ্ক ৫ ভাগে বিভক্ত। এক, প্রবাহ, প্রথমত আরম্ভ, তারপরে প্রবাহ, ৩ নম্বরে উৎকর্ষ, ৪ নম্বরে গ্রন্থিমোচন, ৫ নম্বরে উপসংহার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাটক সম্পর্কে জানলাম। এরপরে আমরা
কাহিনীর বিষয়বস্তু ও পরিমিতি বিচারে নাটক তিন প্রকার। নাটকের প্রকারভেদ: কাহিনীর বিষয়বস্তু ও পরিণীতি বিচারে নাটক তিন প্রকার। ট্রাজেডি, এক হচ্ছে ট্রাজেডি, যেটাকে বিয়োগান্ত বলা হয়, ট্রাজেডি। কমেডি, মিলনান্তর। প্রহসন, প্রহসন। তাহলে কাহিনীর বিষয়বস্তু ও পরিণীতি বিচারে নাটক তিন প্রকার: ট্রাজেডি, কমেডি, প্রহসন। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক: বাংলা সাহিত্যে যে নাটক আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো আমরা একটু দেখব। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের কালা পাহাড়, দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, শাহজাহান, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, রক্তকরবী। এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক। নীলদর্পণ, কালা পাহাড়, শাহজাহান, ডাকঘর, রক্তকরবী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ছোট গল্প কাকে বলে। ছোট গল্প, ছোট গল্প আকারে ছোট, ছোট গল্প আকারে ছোট, উপন্যাসের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা সম্ভব হয় না। শেষটুকু পাঠককে হৃদয়ঙ্গম করে নিতে হয়, হৃদয়ঙ্গম করে নিতে হয়। রবীন্দ্রনাথের ভাষায় ছোট গল্প হলো হইয়াও হইল না শেষ, শেষ হইয়াও হইল না শেষ। তো আমরা পদ্য সাহিত্য সম্পর্কে জানলাম, এখন আমরা গদ্য সাহিত্যে প্রথমটা আলোচনা করতেছি, ছোট গল্প। তো ছোট গল্প কি বা ছোট গল্প কাকে বলে সেটা এখানে বিশেষভাবে দেওয়া আছে। এরপরে আমরা দেখব উপন্যাস। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। সাহিত্যের যতগুলো শাখা প্রশাখা আছে তার মধ্যে উপন্যাস হচ্ছে অন্যতম। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ক্লাসের এই বিষয়গুলো অর্থাৎ সাহিত্যের রূপ ও রীতি, শাখা প্রকাশ প্রশাখার যে গঠন কৌশলগুলো ভালোভাবে জানতে পারি, তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, সৃজনশীল হোক না বহু নির্বাচনী হোক, জ্ঞানমূলক, যেটাই আসুক না কেন আমরা অবশ্যই উত্তর দিতে পারবো। বলতেছে উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। এরপরে আছে উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহু নির্বাচনীতে এটা থাকে। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট, উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম ও সার্থক কালজয়ী ঔপন্যাসিক, বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। প্রশ্ন থাকতে পারে যে কোন ঔপন্যাসিকের উপন্যাসগুলো সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। এরপরে বলতেছে উপন্যাস বহু ধরনের হতে পারে। হ্যাঁ, উপন্যাস বহু ধরনের হতে পারে। কোন কোন ধরনের উপন্যাস হতে পারে সেগুলো আমরা দেখব। সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাস। আমি আবার বলতেছি, সামাজিক উপন্যাস হতে পারে, ঐতিহাসিক উপন্যাস হতে পারে, কাব্যধর্মী উপন্যাস হতে পারে, ডিটেকটিভ উপন্যাস হতে পারে, মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাস হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপন্যাসের যে বিষয়বস্তুটা, উপন্যাস সম্পর্কে জানলাম। উপন্যাস কাকে বলে, উপন্যাসের সার্থক ঔপন্যাসিককে, বেশি পঠিত ঔপন্যাসিককে, কার উপন্যাসগুলো বেশি পঠিত। এরপরে আমরা দেখব প্রবন্ধ। গদ্য সাহিত্যের একটি শাখা যেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ কাকে বলে? গদ্যে লিখিত রচনা যা পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করে। আমি আবার বলছি, গদ্যে লিখিত রচনা যা পাঠকের জ্ঞান তৃষাকে বা তৃষ্ণাকে পরিতৃপ্ত করে।
প্রবন্ধ, প্রকৃষ্ট রূপে বন্ধন বা বাধা। প্রবন্ধ, আচ্ছা, প্রবন্ধ গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। প্রবন্ধ গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লেখা হয়। নাতিদীর্ঘ। প্রবন্ধ দুই প্রকার। প্রবন্ধ দুই শ্রেণীর। প্রবন্ধ দুই শ্রেণীর। এক হচ্ছে তন্ময় প্রবন্ধ, দুই হচ্ছে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ হচ্ছে বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে রচিত হয়। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে রচিত হয়। আর মন্ময় প্রবন্ধ হচ্ছে লেখকের মেধা শক্তি উপেক্ষায় ব্যক্তির হৃদয়ই প্রধান হয়ে ওঠে। লেখকের মেধা শক্তি উপেক্ষায় ব্যক্তির হৃদয়ই প্রধান হয়ে ওঠে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাহিত্যের রূপ ও রীতির যে শাখা প্রশাখার গঠন কৌশল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদেরকে এই সাহিত্য রূপ ও রীতির যে পাঠ পরিচিতি অর্থাৎ রচনার বক্তব্য বিষয়টা আমি সুন্দর করে আবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমরা মনোযোগী হবে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে লেখক সাহিত্যের বিভিন্ন শাখার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন। সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন অর্থাৎ উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রহসন, কমেডি ইত্যাদি। তিনি সাহিত্যের বিশাল পরিধির মধ্য থেকে কয়েকটি বিষয় নিয়ে এই প্রবন্ধে আলোচনা করেছেন। সাহিত্যের বিস্তৃতি ও গভীরতার দিকটি প্রকাশ করতে গিয়ে তিনি উপশিরোনামে কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ নিয়ে আলোচনা করেছেন। কবিতার প্রধান রূপভেদ, গীতিকবিতা ও মহাকাব্য বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনায় গীতিকবিতার উৎসমূল ও বাংলা ভাষার শ্রেষ্ঠ মহাকাব্যের কথা তুলে ধরেছেন। বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন সাহিত্য নাটক, যে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য, সেই বিষয়টি ব্যাখ্যা করে নাটকের অঙ্ক, শ্রেণীবিন্যাস, কমেডির সংজ্ঞা প্রভৃতি তুলে ধরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের প্রামাণ্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ তুলে ধরে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোকপাত করেছেন। উপন্যাস কি? উপন্যাসের প্রধান উপজীব্য কি? আমি তো আগে বলছি উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে প্লট, আখ্যান ভাগের প্রয়োজনীয়তা, বাংলা সাহিত্যে সার্থক উপন্যাসের নাম, স্রষ্টা, শ্রেষ্ঠ উপন্যাস রচয়িতার নাম প্রভৃতি নিয়ে তুলে ধরেছেন। তার প্রবন্ধের উপশিরোনামে প্রবন্ধের প্রধান দুটি রূপ তন্ময় ও মন্ময় প্রবন্ধের সংজ্ঞা, প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি রাজা রামমোহন রায় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রবন্ধের প্রবহমানতা নির্দেশ করেছেন। এভাবে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত উপস্থাপন লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপ, কবিতা, মহাকাব্য, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া, যেটা আমি আমার আজকের ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই খুব সুন্দরভাবে আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। এখন আমি আজকের ক্লাস থেকে কিছু বাড়ির কাজ দিব, যেটা তোমরা সকলেই বাড়ি থেকে করে নিয়ে আসবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর লিখে নিয়ে আসবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখে নিয়ে আসবে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন কি? বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা বা প্রাচীনতম শাখাটা কি? সাহিত্যের প্রধান লক্ষণ কি? আমি আজকের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। যদি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্যের প্রধান লক্ষণ কি? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে গীতি কবিতার আদি নিদর্শন কি? এটাও আজকের ক্লাসে আলোচনায় আছে। গীতি কবিতার আদি নিদর্শন কি? নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন? সুন্দর একটি প্রশ্ন। নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন? নাটক কয় অংশে বিভক্ত ও কি কি? আমি আবার বলছি ৫ নম্বর প্রশ্ন। নাটক কয় অংশে বিভক্ত ও কি কি? নাটক কয় অংশে বিভক্ত কি? তো শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা সকলেই এই 5টি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখে নিয়ে আসবে এবং যখন স্কুল খুলবে সকলেই ক্লাস টিচারের কাছে খাতা জমা দিবে। এই খাতা মূল্যায়নের মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। খোদা হাফেজ।